সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, এই ধরনের সৃজনশীল বিভিন্ন বোর্ডে একাধিকবার এসেছে। তো তোমাদের জন্য এই সৃজনশীলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই এটা বোঝে না। তাই আমি আজকে সহজভাবে আমার ভিডিওর মাধ্যমে এটা সহজভাবে সমাধান করব। তো আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। ঢাকা বোর্ড 2017 কাজ, ক্ষমতা, শক্তি থেকে এই সৃজনশীলটা এসেছিল। দেখো, এখানে ভূমি থেকে বি বিন্দুতে একটি বস্তু রেখেছে, অ্যাম্বর বিশিষ্ট বস্তু। এটার ভর দিয়ে দিচ্ছে তারা 40 কেজি, এবং এই ভূমি থেকে এই বি বিন্দু পর্যন্ত উচ্চতা দিয়ে দিছে তারা 50 মিটার। আবার দেখো, এ ও বি বিন্দুর মাঝে সি একটি বিন্দু, যেটা ভূমি থেকে অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব তারা 30 মিটার দিয়েছে। তোমরা এই ভিডিওটা দেখার আগে, এর আগে আমি একটি ভিডিও করেছি এই শক্তির সংরক্ষণশীলতা নীতি এবং গতিশক্তি বিভব শক্তি নিয়ে। তোমরা ওই ভিডিওটা আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে অনেকটাই সহজ হবে। আমার ভিডিওগুলো একটু সিকোয়েন্স অনুসারে দেখতে হবে, তাহলে তোমরা একটার পর একটা সহজভাবে বুঝতে পারবে। তো দেখো, গতিশক্তি কাকে বলে, এর আগের ভিডিওতে আমি বলেছি গতিশক্তি হচ্ছে কি, কোনো ব্যক্তি বা বস্তুর গতির ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় কি, গতিশক্তি। যেমন আমরা হাঁটার ফলে এক স্থান থেকে আরেক স্থানে যায়, অর্থাৎ কাজ সংঘটিত হয়। তাহলে যে হাঁটি, এটা কীভাবে হাঁটি, আমাদের গতির ফলে হাঁটি, এটাই গতিশক্তি। তো চলো এখন খ নাম্বার আলোচনা করি। ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, এখানে একটা ধনুক, এরকম একটা ধনুক, এখানে এর রশিটা আছে, এখানে একটা তীর লাগানো থাকে, তোমরা দেখছো ধনুকের। এই তীরটাকে আমরা এই রশির মধ্যে লাগিয়ে টান দিই। এখন দেখো, এই যে রশিটা আমাদের, এই রশিটা কিন্তু এখানে কি স্বাভাবিক অবস্থায় আছে। এখন এই স্বাভাবিক অবস্থা থেকে যখন তুমি এটাকে টেনে তার অবস্থার পরিবর্তন ঘটাবা, তখন এই যখন তুমি টান দিলা, তখন তার মধ্যে কী শক্তি সঞ্চয় হবে, তখন তার মধ্যে বিভব শক্তির সঞ্চয় হবে। যখন তুমি এই তীরটাকে ছেড়ে দিবা, তখন সে গতিপ্রাপ্ত হবে এবং গতির ফলে সে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ কি, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রথমে যখন তুমি ধনুকের রশিটা টান দিয়েছিলা, তখন তার ভিতরকার মোট শক্তি বা তার ভিতরকার শক্তি ছিল সম্পূর্ণরূপে বিভব শক্তি। যখন তাকে ছেড়ে দিলা, তখন সে কি গতিপ্রাপ্ত হলো এবং গতির ফলে সে গতিশক্তি লাভ করলো, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হলো। তাহলে আমরা দেখলাম ধনুকের রশি টেনে তীর ছোড়ার সময় বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর ঘটে। এখন দেখো, এখানে বলতেছে গ নাম্বারটা, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। দেখো, এই বস্তুটা বি বিন্দু থেকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে এখান থেকে পড়তে পড়তে সে এই বিন্দুতে এসে ভূমিতে আঘাত করবে, তাই না? তাহলে দেখো, এই বি থেকে তার এই বিন্দুতে এসে ভূমিতে আঘাত করতে তার মোট উচ্চতা হবে কত, 50 মিটার দেওয়া আছে। অর্থাৎ তার বি বিন্দু থেকে এই বিন্দুতে আসতে হলে এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আবার দেখো, এই বি বিন্দুতে বস্তুটা কিন্তু স্থির অবস্থায় ছিল। তাহলে দেখো, আমাদের এখানে কি লিখতে পারি আমরা, গ নাম্বার সমাধানের ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। যেহেতু এই বি বিন্দুতে বস্তুটা স্থির, তাই আদি বেগ তার কি 0। আবার দেখো, বস্তুটা বি বিন্দু থেকে এই বিন্দুতে আসলে উচ্চতা হবে কত, 50 মিটার। তাহলে কি এইচ ইকুয়াল টু 50 মিটার। যখন কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়ে, তখন তার একটা অভিকর্ষজ বল কাজ করে। তাহলে সেই অভিকর্ষজ বল হচ্ছে কি, জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। এখন দেখো, আমরা কত বেগে এটা এই বিন্দুতে আঘাত করবে, অর্থাৎ ভূমিতে আঘাত করবে, তাহলে এটা অবশ্যই শেষ বেগ হবে। তাহলে শেষ বেগ আমাদের বের করতে হবে, শেষ বেগ ইকুয়াল টু পার। তাহলে আমরা জানি কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। তাহলে আমরা দেখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউর মান 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু কি 50। এখন দেখো, এখানে বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, 0 প্লাস 2 ইন্টু 9.8 গুণন 50, আমাদের কত আসতেছে 980 বা 0 দিয়ে 980 দিয়ে যোগ করে 980 হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 980 বা ভি ইকুয়াল টু কি √980 বা ভি ইকুয়াল টু, এখন এটাকে আমরা রুট করে দিই,
31.30। এই বস্তুটা যখন বি থেকে এই বিন্দুতে আসবে অর্থাৎ ভূমিতে পড়বে তখন কি এই 31.30 অর্থাৎ 31.30 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে সে কি আঘাত করবে। এখন চলো আমরা ঘ নাম্বারটা করব। এই ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ঘ নাম্বারটা কি বলছে, বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ এই বি বিন্দু থেকে যদি তুমি এই বস্তুটাকে ছেড়ে দাও তাহলে বস্তুটা এই সকল এখানে যতগুলো বিন্দু তুমি কল্পনা করবা সবগুলো বিন্দুতেই শক্তির সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ বিভব শক্তি এবং গতির শক্তির সমষ্টি সর্বদাই কি সমান হবে, এটাই হচ্ছে সংরক্ষণশীলতা নীতি। তাহলে আমরা দেখি এখানে এরা কিন্তু আমাদের তিনটা বিন্দু দিয়ে দিছে বি, সি আর এ। তাহলে চলো আমরা দেখি বি, সি, এ বিন্দুতে বিভব শক্তি এবং গতির শক্তির মোট বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান হয় কি না। এখন দেখো এখানে আমি ঘ নাম্বার বি বিন্দুর ক্ষেত্রে, এখন দেখো বি বিন্দুর ক্ষেত্রে আমরা শক্তি এবং গতিশক্তি বের করব। দেখো তো এই এ ভূমি থেকে বি বিন্দুতে বস্তুটা স্থির অবস্থা আছে, তাহলে এই বি বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি কি বিভব শক্তি। এখানে তো বস্তুটা গতিশীল নাই, তাই এর বেগ শূন্য, তাই এখানে কোনো গতিশক্তি থাকবে না। তাহলে দেখো বি বিন্দুতে ক্ষেত্রে বি বিন্দুতে এখন বিভব শক্তি ই কে সমান আমরা ধরে নিলাম এম জি এইচ। এখন দেখো এম হচ্ছে 40, জি হচ্ছে কত 9.8 আর এইচ হচ্ছে আমাদের কত। দেখো তো আমরা সাধারণত উচ্চতা যখন পরিমাপ করি তখন ভূমি থেকে আমরা পরিমাপ করি, তাহলে এই ভূমি থেকে যেখানে বস্তুটা আছে বি বিন্দুতে সেটার উচ্চতা কত 50, তাহলে আমরা লিখব কি 50। এখন দেখো এটা আমরা গুণ করে দিই 40 × 9.8 × 50 19600 জুল। এটা হচ্ছে আমাদের কি বি বিন্দুর বিভব শক্তি। আবার দেখো বি বেগ = 0 m/1, কারণ যেহেতু আমরা আমাদের বি বিন্দুতে কি কোনো বেগই নেই, কারণ সেই স্থির অবস্থা আছে এখানে, আর এখানে গতিশীল না, তাই বেগ শূন্য। সুতরাং গতিশক্তি আমাদের কি হবে, গতিশক্তি হবে ই কে সমান হচ্ছে কি ½ mv²। তাহলে এখানে ½ × m এর মান হচ্ছে 40 × v² এর মান হচ্ছে 0²। তাহলে আমাদের আসতেছে কি 0-র সাথে আমরা যাই গুণ করবো 0 জুল হবে। তাহলে কি আলটিমেটলি বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর কি মোট শক্তি আমাদের আসতেছে ইভি। মোট শক্তিকে আমরা বি বিন্দুর জন্য শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, বি বিন্দুর জন্য ইভি সমান কি ইকে প্লাস ইপি প্লাস ইকে। তাহলে ইপির মান হচ্ছে আমাদের 19600 আর ইকে হচ্ছে 0, তাহলে আমাদের আসতেছে কি 19600 জুল। এটা হচ্ছে আমাদের কি বি বিন্দুর, এই বি বিন্দুতে আমাদের মোট শক্তি হচ্ছে 19600 জুল। আমরা সি বিন্দুর শক্তিটা নির্ণয় করবো। এই সি বিন্দুর শক্তিও আমাদের কি সংরক্ষণশীলতার নীতি মেনে চলতে হলে এই সি বিন্দুর মোট শক্তিও এই 19600 হতে হবে। তো চলো আমরা দেখি সি বিন্দুর মোট শক্তি 19600 হয় কিনা। এখন সি বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব, সি বিন্দুর ক্ষেত্রে এখন সি বিন্দুর ক্ষেত্রে দেখো সি বিন্দুতে কিন্তু বস্তুটার বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে, কারণ কি বস্তুটি সি বিন্দুতে কারণ বস্তুটি সি বিন্দুতে গতিশীল রয়েছে, তাই অবশ্যই তার গতিশক্তি থাকবে। আমি বিন্দুতে কিন্তু বস্তুটির অবস্থার পরিবর্তনই দেখাচ্ছে, কারণ কি কারণ বস্তুটা ভূমিতেই একমাত্র স্বাভাবিক অবস্থায় ছিল। যেহেতু স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলেই বিভব শক্তি থাকে, তাই দেখো এই ভূমি থেকে এই সকল বিন্দুতে এখানে যতগুলো বিন্দু তুমি কল্পনা করবা সব বিন্দুতেই কিন্তু ওই বস্তুটার স্বাভাবিক অবস্থা থাকবে না, একমাত্র স্বাভাবিক অবস্থা হচ্ছে ভূমিতে। তাহলে যেহেতু সি বিন্দু ভূমি থেকে উপরে, তাই অবশ্যই সি বিন্দুতে বস্তুটা স্বাভাবিক অবস্থায় নাই, অর্থাৎ স্বাভাবিক অবস্থার পরিবর্তন করছে। আর স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটলেই কি বিভব শক্তি বিদ্যমান থাকে। তাহলে সি বিন্দুতে অবশ্যই কি বস্তুটার বিভব শক্তিও আছে, আবার সি বিন্দুতে বস্তুটা চলমান বা গতিশীল, তাহলে এর গতিশক্তিও আছে। চলো সি বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে সি বিন্দুর কি বিন্দুর বিভব শক্তি, সি বিন্দুর বিভব শক্তি কি ইপি। ইপি সমান আমরা কি লিখতে পারি, দেখো তো ইপি সমান আমরা লিখব এম
জি এইচ, তাই না? এখন দেখো তো এই যে এখানে বস্তুটা সি বিন্দুতে আছে, সি বিন্দুতে বস্তুটার উচ্চতা কত? এখন আমরা জানি উচ্চতা পরিমাপ করা হয় ভূমি থেকে, তাহলে এই যে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কিন্তু এখানে 30 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা ভূমি থেকে এই সি বিন্দুর উচ্চতা আমরা লিখবো কি 30। তোমরা এখানে ইচ্ছা করলে এইচ প্রাইম ধরতে পারো, আবার না ধরলেও কোনো প্রবলেম নেই, এটার জন্য সমস্যা নেই। তাহলে আমরা এম এর মানটা বসিয়ে দিই। এম এর মান হচ্ছে কত 40, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু 30। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো 40 ইন্টু 9.8 ইন্টু 30, 11760 জুল। তাহলে এটা আমরা কি সি বিন্দুর বিভব শক্তি পেলাম। এখন সি বিন্দুর আমাদের কি গতি শক্তি বের করতে হবে। সুতরাং সি বিন্দুর গতি শক্তি ইকে সমান আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটাই তো আমরা জানি হাফ এম। আমরা জানি কি পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস, তাই না? এটা আমরা জানি না, অথবা 2জি এইচ যাই দাও, এস হচ্ছে কি সরণ, ইউ স্কোয়ার ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার। এখান থেকে আমরা এই সমীকরণটা লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি। এখন দেখো এখন সরণ কতটুকু ঘটেছে এটা আমাদের দেখতে হবে। দেখো তো বস্তুটা কিন্তু বি বিন্দুতে ছিল, তাহলে বস্তুটা বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, তাহলে তার সরণ ঘটেছে কি এইটুকু, তার সরণ ঘটেছে, তাই না? এইটুকু আমরা কিভাবে পাবো? দেখো পুরোটা হচ্ছে আমাদের 50 মিটার দিয়ে দিছে, আর সি বিন্দু পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে কত 30 মিটার। তাহলে এই 50 মিটার থেকে যদি আমরা 30 মিটার বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই বিসি অংশের দূরত্ব আমরা পাবো। তাহলে আর বিসি আমাদের কি মূলত সরণ ঘটেছে, তাহলে আমরা কি বিসির পরিবর্তে আমরা লিখতে পারি এখানে যে 50 মাইনাস 30। এই এস বা সরণের পরিবর্তে আমরা লিখে দিতে পারি 50 মাইনাস 30, কারণ যেহেতু আমাদের সরণ করেছে বিসি, আর বিসির পরিবর্তে আমরা 50 মাইনাস 30ই লিখতে পারি। তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করে আমরা কি পাই হাফ এম। এখন দেখো যেহেতু এই বি বিন্দুতে বস্তুটা স্থির অবস্থা ছিল, তাই এর আদিবেগ কি 0, তাই এখানে 0 প্লাস 2জি ইন্টু এখন হাফ এম ইন্টু 2জি ইন্টু 20, এই 2 কেটে দেওয়া থাকবে কি এম জি ইন্টু 20। এখন দেখো এম এর মান কত 40, জি এর মান কত 9.8 আর 20। এখন এটা করো 40 গুণন 9.8 গুণন 20 কত হলো 7840 জুল। এখন আমরা দেখো এই সি বিন্দুর বিভব শক্তি পেলাম, সি বিন্দুর গতি শক্তি পেলাম। সুতরাং কি আমরা লিখে লিখবো সি বিন্দুর মোট শক্তি। সি বিন্দুর মোট শক্তি কি আসতেছে? সি বিন্দুর মোট শক্তি ইসি সমান আমরা দিব ইপি প্লাস ইকে। তাহলে ইপি মান কত 11760 প্লাস 7840। আমরা এখন এটা যোগ করে দেখি 19600 জুল। দেখো আমরা এই বি বিন্দুর জন্য আমরা মোট শক্তি পেয়েছিলাম 19600, তাই না? আবার দেখো এই সি বিন্দুর জন্য আমরা মোট শক্তি পেলাম 19600 জুল। অর্থাৎ বস্তুটা যখন বি বিন্দু থেকে সি বিন্দুতে নেমেছে, তখন বি বিন্দুর বিভব শক্তি গতিশক্তির যোগফল এবং সি বিন্দুর বিভব শক্তি গতিশক্তির যোগফল সমান। সুতরাং বি ও সি বিন্দুতে বস্তুটি কি সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে। এখন আমরা দেখব এই বিন্দুর ক্ষেত্রে। দেখো বস্তুটা কিন্তু এই বিন্দুতে যখন ফিরে এসেছে উচ্চতা কিন্তু আর নাই, তাই না? সে একেবারে ভূমিতে এসে পড়েছে, তাই উচ্চতা তার নাই। যেহেতু উচ্চতা নাই, তার অবশ্যই কি বিভব শক্তি থাকবে না, তাই না? আর আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু এমজিএইচ, যেহেতু উচ্চতাই নাই তাই তার অবশ্যই কি এখানে বিভব শক্তি 0 হয়ে যাবে। আবার দেখো এই বস্তুটাকে ভূমিতেই ছিল, আবার এখন ভূমিতেই আছে, অর্থাৎ তার অবস্থার আর পরিবর্তন নাই, সেক্ষেত্রে তার বিভব শক্তি 0। এখন আমরা দেখব যে এই বিন্দুর ক্ষেত্রে আমাদের মোট শক্তি সমান হয় কিনা, তাহলে আমাদের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তো চলো এখন এই বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি সমান কি, দেখো এই বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে এম জি, আর মোট উচ্চতা আমাদের কত 0। কারণ কি এই দেখো এখানে বস্তুটা
এই বিন্দুতে আছে, এখন এই বিন্দু থেকে ভূমিতেই সে আছে, তাহলে ভূমি থেকে তার উচ্চতা আছে নাই, তাহলে অবশ্যই কি এইচ এর মান 0, তাহলে ইপি সমান হচ্ছে 0 জুল, অর্থাৎ এই বিন্দুতে বস্তুটির কোনো বিভব শক্তি থাকবে না। এখন দেখো আমরা গতিশক্তি বের করব। গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস, এটা আমরা জানি। এই এসটা হচ্ছে সরণ, অর্থাৎ কতটুকু শেষ অতিক্রম করলো। তাহলে আমরা এই হাফ এম এই ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দেবো ইউ স্কোয়ার প্লাস 2জি। এখন দেখো, এখন এখানে কি এই সরণটা কতটুকু করছে, তার বি বিন্দু থেকে কিন্তু বস্তুটা এই বিন্দুতে আসছে, অর্থাৎ টোটাল যে দূরত্ব সেটাই কিন্তু এখন সে অতিক্রম করছে, অর্থাৎ তার সরণটা কি টোটাল বি বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, বি বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ টোটাল যে দূরত্ব, সেই দূরত্বটাই কি সে অতিক্রম করেছে। সুতরাং এখানে আমরা এইচ এর পরিবর্তে দেবো কি 50। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? কারণ বি থেকে এই বিন্দুতে আসছে, আর বি থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 50। সুতরাং আমরা এইচ এর জায়গায় কি দিলাম, বা এই এস এর জায়গায় 50 দিলাম, অর্থাৎ তার সরণ কিন্তু 50ই ঘটেছে, বি থেকে এ তে আসছে, তাই তার সরণ হয়েছে কত 50, তাই আমরা এখানে 50 দিলাম। তাহলে এখন আমরা এখানে কি দিতে পারি, হাফ এম, এখানে কিন্তু ইউর মান 0 দিতে পারি, কারণ যেহেতু আমরা বস্তুটা ইউর মান 0 দিতে পারি, কারণ যেহেতু বি বিন্দুতে বস্তুটা আদি অবস্থায় আদি বেগটা তার 0 ছিল। তাহলে আমরা এখানে 0 দিই, 0 স্কোয়ার প্লাস 2জি ইন্টু 50। এখন দেখো হাফ এম, এখানে 0 স্কোয়ার মানে 0 গুণন 2জি ইন্টু 50। এখন দেখো 2 কাটা যাচ্ছে, তাই কি এম জি ইন্টু 50। এখন এম এর মান আমাদের সর্বদা 40, জি এর মান 9.8 ইন্টু 50, এটাকে গুণ করলে আমাদের কি হয় দেখি আমরা একটু, 40 ইন্টু 9.8 ইন্টু 50, আমরা কি পেলাম 19600 জুল। সুতরাং এ বিন্দুর মোট শক্তি লেখো, এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি কি ই এ সমান সমান লিখতে পারি কি ইপি প্লাস ই কে। এখন ইপির মান কত 0, ই কে এর মান কত 19600, তাহলে এখানে কি হবে 19600 জুল। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে এই যে বস্তুটা অ্যাম্বর বিশিষ্ট একটা বস্তু, যা সেই বস্তুটা বি বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তির যোগফল, যা সি বিন্দুতে যখন অভিকর্ষজ বলের প্রভাবে পড়তেছে মুক্তভাবে, তখন সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি গতিশক্তির সমষ্টি তাই। আবার দেখো যখন সি বিন্দু থেকে এই বিন্দুতে পড়ে, এই বিন্দুতেও বস্তুর কি বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান, অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুতে বস্তুটার বিভব শক্তি গতিশক্তির যোগফল যেহেতু সমান, তাই আমরা বলতে পারি এখানে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি কি মেনে চলেছে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঢাকা বোর্ড 2017-তে এসেছে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা। ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।